বজ্রপাতে সুনামগঞ্জ, মুন্সিগঞ্জ সহ 6 জেলায় 14 জনের মৃত্যু, বেশ কয়েকজন গুরুতর আহত, চলছে চিকিৎসা। যথাসময়ে হামের টিকা না দেয়া বিগত 2 সরকারের ক্ষমাহীন অপরাধ, মন্তব্য প্রধানমন্ত্রী। 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের আশ্বাস। জ্বালানি নিয়ে সংকট ভোগান্তি চলছেই। আটকে পড়া বাংলার জয়যাত্রাকে হরমুজ পার করতে ইরানের সাথে যোগাযোগ হচ্ছে, জানিয়েছেন নৌমন্ত্রী। খুলে দেওয়ার 24 ঘন্টার মাঝেই আবার হরমুজ বন্ধের ঘোষণা ইরানের। দ্বিতীয় দফা শান্তি আলোচনার চেষ্টায় পাকিস্তানের তোড়জোড়, ফের যুদ্ধের আতঙ্ক। 418 জন নিয়ে বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছে হজের প্রথম ফ্লাইট। আজ যাবে 5754 জন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বজ্রপাতে সুনামগঞ্জে 5 জন, রংপুর ও ময়মনসিংহে 4 জন সহ দেশের 6 জেলায় 14 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত 10 জন, তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। সুচরিতা সুচির ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় আলাদা বজ্রপাতের ঘটনায় কলেজ শিক্ষার্থী সহ 5 জন মারা গেছেন। দুপুরে কাল বৈশাখী ঝড়ের সময় ধর্মপাশা, জামালগঞ্জ, দিরাই উপজেলা এবং জয়শ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামে এসব হতাহতের ঘটনা হয়। এতে বেশ কয়েকজন আহত হন, তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসায় সিলেটে আনা হয়েছে। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতেও বজ্রপাতের ঘটনা হয়, প্রাণ গেছে 2 জনের। উপজেলার আলাদা জায়গায় বজ্রপাতের এসব ঘটনায় আহত হন আরও 3 জন। এছাড়া রংপুরে 2 জন, ময়মনসিংহে 2 জন, হবিগঞ্জে 1 জন, কিশোরগঞ্জে 1 জন ও নেত্রকোনায় 1 জন মারা গেছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে কাজ করছে সরকার। বিগত 2টি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বলে মন্তব্য তার। সরকার প্রধান জানান, 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে 80% নারী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করার কথা জানান। স্বাস্থ্য খাতে ক্রমান্বয়ে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার কথাও বলেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বিগত 2 সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু হয়। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট 2টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এটিকে আমরা রোধ করে নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বর্তমান সরকারের লক্ষ্য বলে জানান তিনি। বর্তমানে সরকার শীঘ্রই একটি সমন্বিত হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। এতে যে কোনো নাগরিক প্রয়োজনে দেশের যে কোনো হাসপাতালে সহজেই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এর পাশাপাশি বর্তমান সরকার ধাপে ধাপে একটি জাতীয় স্বাস্থ্য বীমা চালু করার পরিকল্পনা বা চিন্তাভাবনাও করছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের চলাচলের জন্য গাড়ির তেল ও চালকের ব্যবস্থা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। তবে এজন্য আন্তর্জাতিক সমস্যা শেষ হওয়ার অপেক্ষায় আছে সরকার। চিকিৎসকদের নিরাপত্তার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের ভোগান্তি কমছেই না। টানা কয়েক ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষার পর মিলছে অকটেন পেট্রোল, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে তেলের সংকট নেই, তবে তেল কিনতে আসা ব্যক্তিরা বলছেন সংকট আছে বলেই বড় ফিলিং স্টেশন ছাড়া রাজধানীর অন্যান্য স্টেশনগুলোতে মিলছে না জ্বালানি তেল। আরও জানাচ্ছেন সৈকত সাদিক।
একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে মার্কেটিংয়ে কাজ করেন নাইম হাওলাদার। শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মোটরসাইকেল নিয়ে ফিলিং স্টেশনে লাইনে অপেক্ষার পরও কিনতে পারেননি কাঙ্ক্ষিত তেল। অবশেষে শনিবার 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল কিনতে পেরেছেন তিনি। ছিলাম গেট পর্যন্ত আসার পরে আমি চলে গেছি, তেল নিতে পারি নাই। আজকের খুশি, ফুল কার্ড ছিল, 1000 টাকার তেল নিছি ভাই, আলহামদুলিল্লাহ। এমন চিত্র রাজধানীর প্রতিটা ফিলিং স্টেশনে। পাঠাও চালক, চাকরিজীবী কিংবা ব্যবসায়ী, রাজধানীতে যারাই মোটরসাইকেল চালান, ফিলিং স্টেশনে তেলের জন্য অপেক্ষা আর ভোগান্তি পোহানো যেন তাদের প্রধান কাজ। এই ধাক্কা এসে লাগে জীবন জীবিকায়। ভয়াবহ অবস্থা ভাইয়া, ভয়াবহ অবস্থা। আমরা খুবই আছি এখানে এসে, এখন 500 টাকার তেল দিই। যারা আমরা দিনমজুরি খাটি তাদের জন্য প্রচুর সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, 500 টাকার তেল দেয়, আলহামদুলিল্লাহ। যদি প্রতিদিন 500 টাকার তেল দেয় তাতে আমাদের চলে, কিন্তু এখন 500 টাকার তেলে যদি সারাদিন পার করে দিই তা কীভাবে চলবে আমাদের? কিন্তু আমরা তেল পাচ্ছি না, আসলে আমাদের 4 ঘন্টা লাগে। আমাদের যদি 4 ঘন্টা লাগে তাহলে আমরা দিনের কাজ কীভাবে করবো? ফিলিং স্টেশনে প্রাইভেট কার নিয়ে যারা তেলের জন্য লাইনে দাঁড়ান, তাদের ভোগান্তিও একেবারে কম নয়। টানা 12 ঘন্টা কিংবা তার চেয়েও বেশি সময় অপেক্ষা যেন নিত্যদিনের কাজ। রাত 2:45 দাঁড়াইছি, এখন বাজে 1:30। লাইনটা দিছি আপনার যে বাংলা ভিশনটা আছে না, ওদিকের থেকে বাংলা মোটর ওই কোনার থেকে লাইন দিছি, সিরিয়াল ধরতে ধরতে এই যে এখন পাইলাম। রাজধানীর মেঘনা, সোনার বাংলা, তালুকদার ট্রাস্ট সহ যে কয়টি পাম্প তেল দিচ্ছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খান। ফুয়েল পাসের উপর জোর দিচ্ছেন পাম্প কর্তৃপক্ষ। চাপ তো আছেই, বাইকের চাপ একটু বেশি অনুযায়ী দিচ্ছি আমরা। ফুয়েল পাসে যারা আছে তাদের 1000 টাকা দিচ্ছি, আর যারা ফুয়েল পাস ছাড়া আসতেছে না তাদেরকে 500 টাকা তেল দেওয়া হচ্ছে। তবে পাম্প কর্তৃপক্ষ আশা করছেন কিছু দিনের মধ্যে পাম্পে তেলের সরবরাহ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রার নিরাপদে হরমুজ প্রণালী পার হওয়া নিয়ে কূটনৈতিক চ্যানেলে ইরানের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে 28তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মন্ত্রী আশ্বস্ত করে বলেন, জাহাজের সব নাবিক ভালো আছেন, দ্রুততম সময়ের মধ্যে তারা দেশে ফিরে আসবেন। এছাড়াও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার যে সিদ্ধান্ত বিগত অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছিল, সেটির বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। দেশের সার্বভৌমত্ব বিকিয়ে কিংবা দেশ ও জনগণের স্বার্থের বাইরে গিয়ে কোনো চুক্তি সরকার করবে না বলেও জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী। ডিপ্লোম্যাটিক ওয়েতে অলওয়েজ কাজ করা হচ্ছে, তো এটা কিছু কিছু আছে, প্রক্রিয়া আছে। আর পরিস্থিতিটা কি উদ্ভব হবে আপনি 1 ঘন্টা পরে জানেন না। যখনই একটা পরিস্থিতি উদ্ভব হয়, ওই পরিস্থিতিতে যা যা করণীয় সরকার তখন তাই করে। হামে মৃত্যু হয়েছে আরও 4 শিশুর। 3 মাসের শিশুও আক্রান্ত হচ্ছে হামে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা, গণটিকা জোরদার, পুষ্টি ও সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ, ডিপিপিএইচ। স্বাস্থ্য খাতে বাজেট বাড়িয়ে জাতীয় বাজেটের 15% এবং জিডিপির 5% বরাদ্দের দাবিও জানিয়েছে সংগঠনটি। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। 3 মাসের ছোট্ট আয়ান। হাম আক্রান্ত আয়ানকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে রাজধানীর হাসপাতালে ছুটে এসেছেন মা বৃষ্টি। 3 দিন ধরে ভর্তি ডিএনসিসির কোভিড ডেডিকেটেড হাসপাতালে। এত ছোট বাবু সারা বাংলাদেশে নাকি এত ছোট বাবুর হিস্টোরি নাই, মানে 3 মাসের বাচ্চা, ওর বয়স 3 মাস, তো ছোট বাবুর হাম হয় না, কিন্তু এখন ওর হয়েছে। আয়ানের মতো আরও শত শত শিশু এখন লড়ছে হামের সাথে। ডিএনসিসি কোভিড-19 হাসপাতালে ভর্তি রয়েছে 357 জন হাম রোগী। তাদের বড় একটি অংশই শিশু। তবে এখন আর নিউমোনিয়াতে নেই আপনার এই বুকের ভিতরে কি বলে খুশখুশি আপনার ইনফেকশন হয়ে গেছে। বাচ্চা প্রথমে খুশকুরি উঠছে, আমরা তো ভাবছি হয়তো অ্যালার্জি করে। ওইখানে পার্সোনাল ডাক্তার দেখাইছি, ওইখানে সুস্থ হয় না। ওখান থেকে মাউথেল ট্রান্সফার করছে। মাউথেলে প্রথম দেখাইছি, ওই জায়গায় রাখে নাই, ওইখান থেকে এই জায়গায় ট্রান্সফার করছে। প্রথম হয়েছে পাতলা পায়খানা, পরে ঠান্ডা, পরে হয়েছে জ্বর, পরে এই যে হাম উঠছে। হাম আক্রান্ত বেশিরভাগ শিশুই ভুগছে পুষ্টিহীনতায়ও। এতে জটিলতা বাড়ছে, সুস্থ হতেও সময় লাগছে বেশি। আমরা চেষ্টা করি যদি 6 দিন হয়ে যায়
এর মধ্যে বাচ্চা সুস্থ থাকে, তার যদি কোনো ধরনের ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক না থাকে, তার যদি কোনো কমপ্লিকেশনটা না থাকে, তাহলে আমরা বাচ্চাকে ডিসচার্জ করে দিই। সবাই একমাত্র এই হাসপাতালটাকে এখন ধরে নিয়েছে। এর জন্য হচ্ছে আমাদের এখন আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সাপোর্টটা আমাদের দরকার, এটা আসলে জরুরি ভিত্তিতে আমার হাসপাতালের জন্য একান্তই এখন প্রয়োজন। শুধু একটি হাসপাতালের চিত্রই নয়, দেশ জুড়ে এখন হামের উদ্বেগজনক বিস্তার। চিকিৎসকদের সংগঠন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ DPPH বলছে 15ই মার্চ থেকে 16ই এপ্রিল পর্যন্ত হামে মারা গেছে 206 শিশু। আক্রান্ত 20,000-এর বেশি আর হাসপাতালে চিকিৎসাধীন 6,000-এরও বেশি। বিশেষজ্ঞদের মতে হাম অত্যন্ত সংক্রামক, একজন থেকে দ্রুত ছড়াতে পারে পুরো কমিউনিটিতে। জটিলতায় নিউমোনিয়া, অন্ধাত্ব, মস্তিষ্কের প্রদাহ, এমনকি মৃত্যু হতে পারে। বাজেটের শতকরা 15% এবং জিডিপি শতকরা 5% স্বাস্থ্যের জন্য বরাদ্দ করতে হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবাতে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে, এগুলো যেন মানুষের সঠিক কার্যকর চিকিৎসাটা পায়, প্রাথমিক চিকিৎসা। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা ইউনিভার্সাল হেলথ কাভারেজ এর লক্ষ্যকে এগিয়ে নেওয়া, স্থানীয় সরকার সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ বা প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা। প্রায় 30 থেকে 35টা মন্ত্রণালয় স্বাস্থ্য এবং পুষ্টির সঙ্গে জড়িত। এখনই সমন্বিত পদক্ষেপ না নিলে হামের এই প্রাদুর্ভাব বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে রূপ নিতে পারে অভিমত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। সৌদি আরবের উদ্দেশ্যে 5,754 জন হজযাত্রী নিয়ে 14টি ফ্লাইট পরিচালিত হচ্ছে আজ। এরই মধ্যে সকাল থেকে বিকাল অবধি প্রায় 3,000 হজযাত্রীকে নিয়ে 8টি ফ্লাইট ঢাকা ছেড়েছে। এবছর নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে শতভাগেরই ভিসা সম্পূর্ণ হয়েছে। এবারের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন হজযাত্রীরা। শুভ মাহফুজের রিপোর্ট। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নারী পুরুষদের এই যাত্রা মক্কানগরীর পবিত্র কাবা ঘরের উদ্দেশ্যে, যেখানে পৌঁছে মহান রবের নির্দেশ পালনের সমস্বরে উচ্চারণ করবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। শুক্রবার রাতে হজ ফ্লাইট 2026 উদ্বোধনের পর 419 জন যাত্রী নিয়ে শুরু হয় এবারের হজ যাত্রা। শনিবার মোট 5,754 জন হজযাত্রী আশকোনা হজ ক্যাম্প থেকে চেকিং, বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের যাত্রা শুরুতে মহান আল্লাহর কাছে শুকরিয়া হজযাত্রীদের। সারা জীবন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ছি, বাইতুল্লাহ চোখে দেখা হয় নাই। সারা জীবন বলছি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, আর এইবার প্রথম কাবা দেখব, এইটার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। এখন জীবনের সর্বশেষ স্বপ্ন, অবশ্যই ভালো লাগছে। আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে এটাই আশা থাকবে যে আমাদের দোয়া করবেন, যে উদ্দেশ্যে আল্লাহ পাকের মেহমান হয়ে যাচ্ছে, আল্লাহ পাক যেন আমাদের সেই মেহমানদেরকে কবুল করে নেন। হজের যে অনুষ্ঠানগুলি আছে সম্পূর্ণভাবে আমরা যেন প্রতিপালন করে আসতে পারি। সবার কাছে দোয়া চাইতেছি, দেশবাসীর কাছে দোয়া চাইতেছি, আমার হজ যেন কবুল করে। সবার জন্য, সারা দেশবাসীর জন্য, আপনাদের সবার জন্য দোয়া করব। এবারের হজ ক্যাম্পের পরিবেশ ও হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজযাত্রীরা। পবিত্র মক্কায় গিয়ে পরিবার, দেশ ও বিশ্ব মুসলিমের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তারা। আমরা সন্তুষ্ট হজের যে ব্যবস্থাপনা, এবারে সব ব্যবস্থাপনা আমার মনে হয় ভালো হবে। কোনো অসুবিধা হয়নি আমাদের ব্যবস্থাপনা খুব ভালোই লাগছে। এবার এসে দেখতেছি হজ ব্যবস্থাপনাটা সুন্দর লাগতেছে। স্বেচ্ছাসেবক আমাদের ব্যাগগুলো একটু আগায় দিল, ফ্যানের নিচে দাঁড়ানোর ব্যবস্থা করে দিল। হজ অফিসের পরিচালক জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবার সুষ্ঠুভাবেই পরিচালিত হচ্ছে হজের সামগ্রিক কার্যক্রম। হজযাত্রীদের সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা অব্যাহত রাখছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে হজ ব্যবস্থাপনাকে এমন একটি মানে নিয়ে যেতে হবে যাতে করে হজযাত্রীগণ মন থেকে যারা হজ সেবার সাথে যুক্ত তাদের জন্য দোয়া করেন। গত বছরে আমরা একদম ফ্লাইটের আগের দিন পর্যন্ত আমরা ভিসার জন্য অপেক্ষা করছি যে লাস্ট মোমেন্ট পর্যন্ত কতগুলো ভিসা পাওয়া যায়, যাতে করে যাদেরকে আমরা টিকিট প্রদান করেছি তাদের সবাইকে পাঠাতে পারি। কিন্তু এবছর কিন্তু এই ধরনের কোনো আশঙ্কা নাই। আমরা ভিসা এবং টিকিটের বিষয়গুলো অনেক আগেই শুরু হয়ে গেছে। এদিকে হজযাত্রীদের জন্য এবছর 12,000 টাকা পর্যন্ত টিকিটের মূল্য কমিয়েছে সরকার।
শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এর আগে 418 হজ যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট। সৌদি আরবের সময় ভোর 5:18 জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এ সময় বাংলাদেশি হজযাত্রীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসাইন। এছাড়াও হজযাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন, মোহাম্মদ কামরুল ইসলাম, হজ কাউন্সিলর, বিমানের কান্ট্রি ডিরেক্টর সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে দূতাবাস এবং হজ মিশন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। প্রথম ফ্লাইটের যাত্রীরাও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকর যে আমাদের হজ ফ্লাইট শুরু হলো, এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আমাদের হাজিরা সবাই সহি সালামতে এখানে আসতে পারেন এবং সহি সালামতে হজ শেষ করে ফেরত যেত। ওখান থেকে আমরা চেষ্টা করব যে অতীতের ভুলগুলোর জন্য পুনরাবৃত্তি না ঘটে এবার। তো সকলের দোয়ায় আমরা আশা করছি যে এবার আমরা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালোভাবে হজ প্রক্রিয়াটা আয়োজন করতে পারি। প্রধানমন্ত্রী উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, ফ্যাসিবাদের দীর্ঘ সময় এবং গত প্রায় 1.5 বছরের অন্তর্বর্তী সরকারের সময় একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে বহুমুখী অপপ্রচারে লিপ্ত ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতন নাগরিক স্বতঃস্ফূর্তভাবে শক্ত অবস্থান নিয়ে এসব মিথ্যাচার ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তুলেছেন। তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের শপথ গ্রহণের 2 মাস পূর্ণ হওয়া উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মাহদি আমিন প্রশাসনের গত 60 দিনের কার্যক্রমের একটি বিস্তারিত খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যেই সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে যে দৃশ্যমান অগ্রগতি হয়েছে তা দেশে বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। সামনের দিনে যে কোনো ভুল ত্রুটি যুক্তিসঙ্গত সমালোচনার মাধ্যমে তুলে ধরা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের ইতিবাচক উদ্যোগে পাশে থাকার প্রত্যাশা জানান তিনি। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুযায়ী মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি। আপনারা জানেন, বিএনপি সেই রাজনৈতিক দল আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম, খুন, হামলা মামলা শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আমাদের 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সুতরাং সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকারে রাজনৈতিক দল হিসেবে যে কোনো অপপ্রচার, প্রোপাগান্ডা বা রাজনৈতিক হীন চরিত্রের বহিঃপ্রকাশ হিসেবে যা চলছে তার বিপরীতে আমরা অবশ্যই নিশ্চিত করতে চাই যে গত 2 মাসে সরকারের মানবাধিকার রক্ষায় যে রেকর্ড তৈরি করেছে তা জনগণের প্রত্যাশা পূরণ করেছে এবং আগামী দিনও ইনশাআল্লাহ তা চলমান থাকবে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার 24 ঘন্টা পার না হতেই আবারও তা বন্ধের ঘোষণা দিল ইরান। দেশটির নৌবন্দরের ওপর মার্কিন অবরোধ অব্যাহত থাকার জেরে এই পদক্ষেপ নিয়েছে ইরান, জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। এর আগে শুক্রবার হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দেয় ইরান। একে স্বাগত জানালেও চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত ইরানি নৌবন্দরগুলোর উপর অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শান্তি আলোচনার জন্য পাকিস্তান ব্যাপক তোড়জোড় চালালেও এখনো পর্যন্ত বৈঠকের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে যুদ্ধবিরতি শেষ হলে আবারও যুদ্ধ শুরুর আতঙ্ক দেখা দিয়েছে। এরই মধ্যে ইরান শান্তি চুক্তিতে রাজি না হলে যুদ্ধবিরতি ভেঙে আবারও হামলার হুঁশিয়ারিও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী পার হতে গেলেই ইরানি হামলার মুখে পড়ে একটি ট্যাঙ্কার ও একটি জাহাজ। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের 2টি গানবোট থেকে নৌযানগুলো লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কারণ খুলে দেওয়ার 24 ঘন্টা পার না হতেই শনিবার নতুন করে আবারও বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ এই জলপথটি। পার হতে দেওয়া হচ্ছে না কোনো জাহাজ। শুক্রবার যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য হরমুজ পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত ইরানি নৌবন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেয় পরিস্থিতি আবারও ঘোলাটে হয়ে পড়ে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমেরিকার অবরোধ থাকবে ততক্ষণ পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে। ফলে আর 4 দিন পর চলমান যুদ্ধবিরতি শেষ হলে ইরান ও আমেরিকা আবারও কি যুদ্ধে জড়িয়ে পড়বে, নাকি তার আগে 2 পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে তা নিয়ে আতঙ্ক আর উদ্বেগ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ায় শুক্রবার শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শর্ত অনুযায়ী 22 এপ্রিল যুদ্ধবিরতি শেষ হওয়ার আগ পর্যন্ত ইরানের বিপ্লবী বাহিনীর অনুমতি নিয়ে হরমুজ পার হতে পারবে বাণিজ্যিক জাহাজগুলো। তবে যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে। আর এর জেরেই আবারও হরমুজ বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার পরেও যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি ভাঙার ধারা বজায় রাখায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে। প্রণালীটি এখন সশস্ত্র বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানি জাহাজের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে না, ততক্ষণ পর্যন্ত প্রণালীর পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। হরমুজ প্রণালী নিয়ে নাটকীয়তার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনা নিয়েও অনিশ্চয়তা যেন কাটছেই না। এরই মধ্যে সম্ভাব্য বৈঠকে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ভেঙে ইরানে আবারও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও একদিন আগেই সমঝোতা না হলেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন ট্রাম্প। আমি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াবো না, নৌ অবরোধ চলবে। অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু তারা চুক্তিতে রাজি না হলে আমাদের আবারও বোমা হামলা শুরু করতে হবে। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। শত্রুদের তিক্ত পরাজয় উপহার দিতে ইরানি সেনারা প্রস্তুত রয়েছে বলে হুমকি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। সাফ জানিয়ে দেন, ইরানের ওপর আবারও হামলা হলে কড়া জবাব দেওয়া হবে আমেরিকা ও ইসরায়েলকে। ঘোলাটে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরান যাতে আর যুদ্ধে জড়িয়ে না পড়ে সেজন্য দৌড়ঝাঁপ আর তোড়জোড় চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে ইরান এখনো রাজি হয়নি। এদিকে দ্বিতীয় দিনে গড়িয়েছে ইসরায়েল ও লেবাননের ভঙ্গুর যুদ্ধবিরতি। অব্যাহত রয়েছে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ সদস্যদের পাল্টাপাল্টি হামলা। যুদ্ধবিরতি ঘোষণার পর কয়েক হাজার বেসামরিক নাগরিক লেবাননে ফিরে আসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে বোমা হামলা বন্ধের আহ্বান জানালেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করতে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বাংলাদেশের ঋণের অর্থ ছাড়ের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আইএমএফ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু অমীমাংসিত বিষয়ে মীমাংসার পরে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি বলেন, বাংলাদেশের মানুষের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই আইএমএফ থেকে ঋণ সহায়তা নেওয়া হবে। জানান, এ নিয়ে আরও আলোচনা চলবে। বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতে আইএমএফের আগ্রহের কথাও জানান অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। আইএমএফের সঙ্গে $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচি চলছে বাংলাদেশের। এ পর্যন্ত 5 কিস্তিতে $3.5 বিলিয়ন ঋণ পেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের আমলে স্থগিত করে রাখা 2টি কিস্তির $1.3 বিলিয়ন ছাড়ে আলোচনা চলছে। জুনের মধ্যে টাকা পাওয়ার আশাও করছে সরকার। আইএমএফের সদর দপ্তরে বৈঠক শেষে বিষয়টি নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আইএমএফ এর সাথে যে আলোচনাটা সেটা অব্যাহত থাকবে, কারণ আমরা অনেকগুলো ইস্যু সলভ করেছি, কয়েকটা ইস্যু এখন আলোচনার মধ্যে আছে। সেটা আমরা আগামী 15-20 দিনের মধ্যে এই ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। তারপরে সেখান থেকে সামনের দিকে এগিয়ে যাব। সমাপনী সংবাদ সম্মেলনে আইএমএফ এর পরিচালনা পর্ষদের সভাপতি সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান আবারও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং যুদ্ধ বন্ধে সদস্য দেশগুলোর সহযোগিতা প্রত্যাশা করেন। The worry that we have, and I can tell you from a country with possibly the most experience in this field, in the energy field, is convincing insurance companies to actually start insuring. সংবাদ সম্মেলনে জানানো হয়, 7 বছর পর আবারও আইএমএফ এর সদস্য পদ পুনর্বহাল করেছে ভেনেজুয়েলা। We had record attendance. This spring meetings, we beat the record that was established last April. Why? Because when facing challenges and shocks, our membership sees the value of coming together to hear from each other
to learn from each other to better calibrate action. ক্রিস্টালিনা গিওর্গিভা জানান, এমডি নিয়োগের শর্তাদি প্রতিযোগিতামূলক করা সহ কঠিন কিছু সংস্কার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবারের বসন্তকালীন বৈঠকে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর প্রথমবারের মতো আইএমএফের বসন্তকালীন সভায় অংশ নিয়েছে বাংলাদেশ সরকারের 11 সদস্যের প্রতিনিধি দল। দফায় দফায় বৈঠক হলেও এখনও কিস্তি ছাড়ের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আইএমএফের সঙ্গে। অর্থমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অক্ষুণ্ণ রেখে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। আইএমএফের কাছ থেকে ঋণ নিয়ে বিগত শেখ হাসিনা সরকার দেশের মানুষকে জিম্মি করেছিল, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সরকারের 180 দিনের পরিকল্পনা নিয়ে ইআরএফ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সেমিনারে বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ বিবেচনায় রপ্তানি খাতের উত্তরণে দীর্ঘমেয়াদী নীতি তৈরির তাগিদ দেন। বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ না থামলে রপ্তানি আয় কমে যাবে। সেই শঙ্কায় অনেক উদ্যোক্তা কারখানা বন্ধ করে দেওয়ার চিন্তা করছেন। 5 ব্যাংকে উদ্যোক্তাদের আটকে থাকা অর্থ দ্রুত ছাড়ের আহ্বান জানান রপ্তানিকারকরা। সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, ভালো অর্থনীতি মানে ভালো রাজনীতি। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে $1 ট্রিলিয়ন জন্য অর্থনীতি অন্তর্ভুক্তিমূলক হতে হবে। জবাবে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি উস্কে যাওয়া ও দরিদ্রতা বৃদ্ধির শঙ্কায় সরকার জ্বালানির দাম না বাড়ানোর বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছে। ভালো অর্থনীতি ভালো রাজনীতি, এবং অর্থনীতি যদি ভালো না হয় রাজনৈতিকভাবে এটাকে মাসুল দিতে হবে, এটার ব্যত্যয় নাই। এবং সেইটাই কিন্তু আমরা জুলাই আন্দোলনে এত বড় স্যাক্রিফাইসের মাধ্যমে সেই বিষয়টারই কিন্তু সুরাহা হয়েছে। ইউক্রেন যুদ্ধের সময় আপনার তেল গ্যাসের দাম বাড়েনি, কিন্তু বারবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তো এখন হচ্ছে যে আপনার কাজটা কি, আপনাকে বাস্তববাদী কায়দায় সময় অনুযায়ী জনগণের সাথে দেখে সমন্বয় করতে হবে। প্রতিশ্রুতি দিয়েও সরকার সংস্কার বাস্তবায়ন না করায় আইএমএফ ঋণের কিস্তির টাকা দিচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আইএমএফ এর টাকা পেতে হলে নতুন চুক্তি লাগবে বলে জানান তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির কারণে জ্বালানি নিরাপত্তা অনিশ্চিত। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্কে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আওয়ামী লীগ সরকারের জ্বালানি নীতি ছিল বিভ্রান্তিকর। বাপেসকে ঠুটো জগন্নাথ বানিয়ে আওয়ামী লীগের জ্বালানি নীতি ছিল অভ্যন্তরীণ গ্যাস কিংবা জ্বালানি উৎপাদনের চেয়ে আমদানি নির্ভর। দুর্নীতি ও আর্থিক সুবিধা পাওয়ার জন্যই এমন জ্বালানি নীতি সে সময় নেওয়া হয়েছিল বলেও মনে করেন তিনি। আসন্ন বাজেটে জ্বালানি স্বনির্ভরতা অর্জনে বরাদ্দ রাখার পরামর্শ দেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তবে গরিবের করের টাকায় বড়লোকের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আইএমএফ এর ঋণের কিস্তির টাকা না দেয়া অর্থনীতির জন্য বড় দুঃসংবাদ। বিতর্কে ময়মনসিংহের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়। তেল সংকট ও চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বাড়ছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাজধানীর আসাদ গেটে একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় তেল নিতে আসা গ্রাহকদের সঙ্গে কথা বলেন জামাত আমির। দীর্ঘদিন ধরে রাজধানী সহ দেশ জুড়ে যে তেল সংকট চলছে এর প্রভাব পুরো অর্থনীতিতে পড়েছে বলেও মন্তব্য তার। এর আগে সকালে রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের দেখতে যান জামাত আমির। হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন, হাম আক্রান্ত রোগীদের খোঁজ খবর নেন। এ সময় রোগীদের বর্তমান অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানেন, তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। ডক্টর শফিকুর রহমান বলেন, লুটপাট ও গুরুত্বের অভাবে স্বাস্থ্য খাতে এখন ভয়াবহ বিপর্যয়। পুরা স্বাস্থ্য খাতটি একটা ডিজাস্টার। স্বাস্থ্য খাতের এই বিশ্রী অবস্থা, স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। জিডিপির কত % বরাদ্দ এখানে ছিল আমরা সবাই জানি, অথচ একটা দেশের দুইটা সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা, একটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য। এই দুই খাতেই আমাদের উপেক্ষা এবং বঞ্চনা।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। শনিবার বিকেল ৩টার কিছু পরে দলের চেয়ারম্যান তারেক রহমান আসেন গুলশান কার্যালয়ে। এরপর ৩:৩০টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মনোনয়ন বোর্ডের সদস্যরা সাক্ষাৎকার নেওয়া শুরু করেন। প্রথমে ঢাকা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এদিকে সাক্ষাৎকারকে ঘিরে দুপুরের পর থেকেই কার্যালয় প্রাঙ্গণে ছিল মনোনয়ন প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। আজ চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার প্রথম দিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশাক হোসেন বলেছেন, বিগত ১৭ বছরের রাজনৈতিক চাটুকারিতা ও ব্যক্তিগত স্বার্থে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। ইতিহাসকে বিকৃত করে এক ব্যক্তির সম্পত্তিতে রূপান্তরিত করা হয়েছিল। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ আয়োজিত বাংলা নতুন বছর উপলক্ষে আয়োজিত আলোচনা, কবিতা পাঠ ও ছড়াপাঠ অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী ইশাক হোসেন বলেন, আওয়ামী সরকার ছিল ফ্যাসিবাদী ও মাফিয়াতন্ত্রের সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অতীতে বই প্রকাশের ক্ষেত্রে যে অনিয়ম বা নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার বিষয়টি ছিল তা ভবিষ্যতে পরিবর্তন করা হবে বলেও জানান তিনি। আগামীতে সৃজনশীল এবং সত্য ইতিহাস নিয়ে বই প্রকাশের প্রতিশ্রুতিও দেন প্রতিমন্ত্রী ইশাক হোসেন। নিজেকে মাঠের রাজনীতি থেকে উঠে আসা একজন কর্মী হিসেবে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার উপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তা তিনি সততার সাথে পালন করবেন। অন্যায়, অবিচার, দুর্নীতি, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকারও করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান উনি আমার উপর আস্থা রেখেছেন, আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন এবং ভবিষ্যতে যে কোনো দায়িত্ব উনি দিবেন সেই দায়িত্ব আমি পালন করার জন্যে, এই দেশের জন্যে, জনগণের জন্যে এবং আমাদের এই শহরের যে সীমাহীন সমস্যা রয়েছে সেগুলোকে নিরসনের জন্যে এবং যখন যেই সেক্টরের যেই মানুষরাই আমার কাছে সহযোগিতার জন্য আসবেন, একজন রাজনীতিবিদ হিসেবে তাদেরকে সহযোগিতা করার জন্য আমি সদা প্রস্তুত থাকব। যেই সকল জিনিসগুলো আমাদের সমাজকে ধ্বংস করে ফেলে, আমাদের দেশকে ধ্বংস করে ফেলে, আমাদের রাষ্ট্রকে হুমকির মুখে ফেলতে পারে, সেগুলোর বিরুদ্ধে আমরা অবশ্যই দাঁড়াবো। গণভোটের রায় মেনে নিলে 11 দলীয় ঐক্যজোট রাজপথে যে আন্দোলন গড়ে তুলবে তা সরকারের জন্য ভালো কোনো বার্তা বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন সহ বেশ কয়েকটি বিষয় বাস্তবায়নে 11 দলীয় ঐক্যের গণমিছিল পূর্বক সমাবেশে একথা বলেন তিনি। এ সময় সরকারের প্রতি ভোটের সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জনরায়কে প্রত্যাখ্যান না করার আহ্বান জানান তিনি। চোখ রাঙিয়ে গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন দমন করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন 11 দলীয় জোটের নেতারা। পরে বিজয়নগর থেকে একটি মিছিল নিয়ে কাকরাইল মোড় প্রদক্ষিণ করে শান্তিনগরে গিয়ে তা শেষ হয়। শহীদদের পথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে, 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের পথে যদি এই পথে বাধা হয়ে দাঁড়ায়, আমরা তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনাদের পায়ের তলায় মাটি সরে দেওয়া শুরু করেছে, জনগণের ভাষা বুঝুন, জনগণকে মাঠে আন্দোলন করতে বাধ্য করবেন না। এই জনগণ যদি আন্দোলন করতে মাঠে নামে, আমরা বলতে চাই জনগণ দাবি আদায় কাজ পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে আপনারা সুযোগ থাকতে অবিলম্বে আপনার গণভোটের রায় মেনে নিয়ে বাস্তবায়ন করা শুরু করুন, আমরা আমাদেরকে সহযোগিতা করব। ইউক্রেন যুদ্ধ বন্ধে এবার সরাসরি বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এ তথ্য জানিয়েছে ইউক্রেনের সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার বরাতে সংবাদ সংস্থাটি জানিয়েছে, রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠকের জন্য প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট। সম্ভাব্য বৈঠকটি তুরস্কে অনুষ্ঠিত হতে পারে বলেও জানিয়েছে আন্দ্রি সিবিহার। আর মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে এই বৈঠকটি কবে হতে পারে তা জানায়নি ইউক্রেন। আর এই সম্ভাব্য বৈঠক নিয়ে ইউক্রেনের মন্তব্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া।
পূর্বাচলে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুধু ক্রিকেট নয়, একাধিক খেলার আয়োজনের জন্য একটি স্পোর্টস হাব গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার, জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালকে নিয়ে পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে যান তিনি। পূর্বাচলে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু হয়েছে কয়েক বছর আগে। এর মধ্যে মূল ভেন্যুর নকশা কয়েক দফা বদলেছে, কিন্তু স্টেডিয়াম নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। শনিবার পূর্বাচল স্টেডিয়াম এলাকা পরিদর্শনে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার সঙ্গে ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আমিনুল জানান, ভবিষ্যতে বড় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করে এই স্টেডিয়াম তৈরি করা হবে। এদিকে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, প্রয়োজন অনুযায়ী এই স্টেডিয়ামের নকশা পরিবর্তন করা হবে, তবে সবার আগে কাজ শুরু হওয়া প্রয়োজন। 2027-এ আমাদের এশিয়া কাপ রয়েছে এবং 2031-এ আমাদের বিশ্বকাপ ক্রিকেট রয়েছে, যেখানে কো হোস্ট হিসেবে আমাদের কাজ করার আমাদের সুযোগ রয়েছে। আমরা এই পূর্বাচলে একটি ক্রিকেট স্টেডিয়াম, পাশাপাশি মাল্টিপারপাস বিভিন্ন স্পোর্টসের যে সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আছে, আমরা এটা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে সেই পদক্ষেপগুলো আমরা খুব দ্রুত সময়ের ভিতরে নিব ইনশাআল্লাহ। এখানে কিছু কিছু চেঞ্জেস নেসেসারি, চেঞ্জ করব জাস্ট চেঞ্জ করার জন্য না, কিছু কিছু ডিজাইন চেঞ্জ করাটা নেসেসারি। প্লাস এটা অনেক বড় একটা প্রপার্টি, এখানে আমাদের চেষ্টা থাকবে যে হ্যাঁ, এটা ক্রিকেটের জন্য ঠিক, বাট ক্রিকেটের সাথে সাথে যেটা মাননীয় মন্ত্রী বললেন যে কিছু কিছু স্পোর্টসকে আমরা যদি অ্যাটাচ করে নিতে পারি, তাহলে এটা আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে, ইন জেনারেল স্পোর্টসের জন্য ভালো হবে। সব অনিশ্চয়তা কাটিয়ে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। শনিবার শুরু হয়েছে খেলোয়াড়দের দল বদলের আনুষ্ঠানিকতা। প্রথম দিনে খেলোয়াড়দের রেজিস্ট্রেশনে অংশ নেয় আবাহনী, মোহামেডান সহ বেশ কয়েকটি দল। প্রিমিয়ার লিগ আবারও শুরু হওয়ার কৃতিত্ব বিসিবি সভাপতি তামিম ইকবালকে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আগামী 4 মে থেকে শুরু হবে প্রিমিয়ার লিগ। মনির হোসেন খানের রিপোর্ট। ক্লাবগুলোর আন্দোলনের মুখে এবছর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ মাঠে গড়ানো নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে তামিম ইকবাল বিসিবি সভাপতি হয়ে আসার পর গলেছে বরফ, মাঠে গড়াচ্ছে লিগ। প্রথম ধাপ হিসেবে শনিবার শুরু হলো আনুষ্ঠানিক দলবদল। বিসিবির সিসিডিএম কার্যালয়ে তাই উৎসবের আমেজ। আবাহনী মোহামেডান দল বদলেই জানান দেয়, শিরোপা জিততেই এসেছে তারা। এবারও তার ব্যতিক্রম নেই। ঘরের ছেলে মোসাদ্দেক সৈকতের সাথে জাতীয় দলের তারকা শান্ত, সৌম্য, জাকের অঙ্কনদের নাম চূড়ান্ত করেছে আবাহনী। অন্যদিকে হৃদয়, আফিফ, রিশাদ, পারভেজ ইমনদের সাথে মোহামেডানে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়। প্রিমিয়ার লিগে এবারই প্রথম খেলবে ঢাকা লিওপার্ড। মুমিনুল মিথুনদের মতো অভিজ্ঞদের সমন্বয়ে শক্তিশালী দল গড়েছে তারা। গত বছর আমরা অর্ধেক টাকা দিয়ে অর্ধেক পারিশ্রমিক দিয়ে খেলছি, তো এটা গত বছরে ছিল, এবারও তাই হচ্ছে। অবশ্যই যেটা বললেন এটা অবশ্যই হতাশাজনক। বিশেষ করে যারা প্রিমিয়ার লিগের খেলাটার উপর ডিপেন্ড করে, যাদের ফ্যামিলি চলে, তাদের জন্য অবশ্যই এটা হতাশাজনক। পেমেন্ট পাওয়া নিয়ে সংখ্যাটা বলতে এটা ডিপেন্ড করে টিমের উপরে। সব টিম কিন্তু একরকম না। কিছু টিম আছে যাদের পেমেন্ট সিস্টেম খুবই ভালো, কিছু টিম আছে যারা আজীবনী প্লেয়ারদেরকে প্রতি বছরই শুনতে হয়। প্লেয়ার 100% কমিটমেন্ট দিয়ে মাঠে খেলে, অ্যাট দ্য সেম টাইম খেলা শেষ হওয়ার পরে যেটা তাদের প্রাপ্য সেটা যেন সব টিম বুঝিয়ে দেয়, এটাই আমার আশা। এবার মোহামেডান ছেড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে যোগ দিয়েছেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। তার কাছে সবচেয়ে আনন্দের বিষয় লিগ মাঠে গড়ানো। ক্রেডিট গোস টু তামিম, কারণ ও আসলো এবং এই ইনিশিয়েটিভটা নিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দিন শেষে ক্রিকেটাররা, অবশ্যই এটা আমাদের অন্যতম বড় একটা আর্নিং সোর্স, বাট দিন শেষে ক্রিকেটাররা সবসময় মাঠে থাকতে চায়, মাঠে খেলতে চায়। এটা এর চেয়ে বড় কিছু হতে পারে। রবিবার 19 এপ্রিল শেষ হবে দলবদলের আনুষ্ঠানিকতা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বজ্রপাতে সুনামগঞ্জ, মুন্সিগঞ্জ সহ 6 জেলায় 14 জনের মৃত্যু, বেশ কয়েকজন গুরুতর আহত, চলছে চিকিৎসা। যথাসময়ে হামের টিকা না দেয়া বিগত 2 সরকারের ক্ষমাহীন অপরাধ, মন্তব্য প্রধানমন্ত্রী। 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের আশ্বাস। জ্বালানি নিয়ে সংকট ভোগান্তি চলছেই। আটকে পড়া বাংলার জয়যাত্রাকে হরমুজ পার করতে ইরানের সাথে যোগাযোগ হচ্ছে, জানিয়েছেন নৌমন্ত্রী। খুলে দেওয়ার 24 ঘন্টার মাঝেই আবার হরমুজ বন্ধের ঘোষণা ইরানের। দ্বিতীয় দফা শান্তি আলোচনার চেষ্টায় পাকিস্তানের তোড়জোড়, ফের যুদ্ধের আতঙ্ক। 418 জন নিয়ে বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছে হজের প্রথম ফ্লাইট। আজ যাবে 5754 জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।